আচ্ছা, পরমাণুর জগৎটাকে যদি একটা ছোট্ট সোলার সিস্টেমের মতো করে ভাবা যায়, কেমন হয়? একদম কেন্দ্রে আছে আমাদের সূর্য, মানে নিউক্লিয়াস, আর তার চারপাশে ঘটছে গ্রহের মতো ইলেকট্রনগুলো। এখন আসল প্রশ্নটা হলো, এই সোলার সিস্টেম থেকে একটা গ্রহ, মানে একটা ইলেকট্রনকে যদি আমরা বের করে আনতে চাই, তাহলে ঠিক কতটা শক্তির দরকার হবে? চলুন, আজকের আলোচনায় এই মজার রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। এই যে প্রশ্নটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। একটা পরমাণুর একদম বাইরের দিকে যে ইলেকট্রনটা সবচেয়ে আলগাভাবে লেগে আছে, তাকে ওখান থেকে সরাতে ঠিক কতটা এনার্জি লাগবে। আর এই শক্তির পরিমাণটা জানলেই কিন্তু বোঝা যায় একটা মৌল রাসায়নিকভাবে কতটা অ্যাক্টিভ হবে। তো বিজ্ঞানের ভাষায় এই শক্তির একটা দারুণ নাম আছে, আর সেটা হলো আয়নীকরণ শক্তি। এর একেবারে ফর্মাল সংজ্ঞাটা হল গ্যাসীয় অবস্থায় থাকা কোনো নিউট্রাল অ্যাটমের সবচেয়ে দুর্বলভাবে আটকে থাকা ইলেকট্রনটাকে বের করে আনতে যে মিনিমাম শক্তির প্রয়োজন হয়, সেটাই। আর আমরা এই শক্তিটাকে মাপি কিলো জুল পার মোল বা ইলেকট্রন ভোল্ট, মানে ইভি এককে। এখন কথা হলো, বিজ্ঞানীরা এই শক্তিটা মাপেন কি করে? এর জন্য কিন্তু তাদের কাছে দারুণ সব টেকনিক আছে। তার মধ্যে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ্ধতি, সেটার নাম হলো স্পেকট্রোস্কোপি। চলুন একটু ডিটেলসে দেখি এটা কিভাবে কাজ করে। এই স্পেকট্রোস্কোপির সবচেয়ে আধুনিক আর অ্যাকিউরেট যে ভার্সন, তার নাম হলো ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি। ব্যাপারটা বেশ সোজা। বিজ্ঞানীরা কি করেন? পরমাণুর ওপর হাই এনার্জি লাইট বা ফোটনের একটা স্রোত ফেলেন, আর সেই ফোটনের ধাক্কা খেয়েই অ্যাটম থেকে একটা ইলেকট্রন ছিটকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই ওই বেরিয়ে আসা ইলেকট্রনটার এনার্জি মেপে নেওয়া হয়। পুরো প্রসেসটা আসলে মাত্র ৩টা স্টেপে হয়। ১ নম্বর স্টেপ, একটা ফোটন এসে পরমাণুটাকে হিট করে। ২ নম্বর, সেই ধাক্কার জোরে একটা ইলেকট্রন তার নিজের জায়গা থেকে ছিটকে বেরিয়ে আসে। আর ফাইনাল স্টেপ ৩ নম্বরে, বিজ্ঞানীরা ওই বেরিয়ে আসা ইলেকট্রনটার গতিশক্তি বা কাইনেটিক এনার্জিটা মেপে নেন। কি সহজ, তাই না? আর জানেন তো, এই পুরো ব্যাপারটাকে না একটা খুবই সহজ ফর্মুলায় ফেলে দেওয়া যায়। আয়নীকরণ শক্তি, যেটাকে আমরা সংক্ষেপে বলি আইই, সেটা বের করার নিয়মটা হলো, পরমাণুকে যে ফোটনটা ধাক্কা দিল তার মোট শক্তি অর্থাৎ এইচ নিউ থেকে ছিটকে বেরিয়ে যাওয়া ইলেকট্রনের গতিশক্তি বা কেই জাস্ট বিয়োগ করে দিতে হবে। তার মানে কি দাঁড়ালো? ফোটন যে শক্তিটা নিয়ে এলো তার কিছুটা খরচ হয়ে গেল ইলেকট্রনটাকে ছাড়াতে, আর বাকিটা ওই ইলেকট্রন গতিশক্তি হিসেবে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেল। স্পেকট্রোস্কোপি তো গেল, আয়নীকরণ শক্তি মাপার আরেকটা ক্লাসিক্যাল পদ্ধতিও আছে। এটা সরাসরি নিলস বোরের বিখ্যাত অ্যাটমিক মডেলের ওপর বেস করে তৈরি। এই পদ্ধতিতে বিজ্ঞানীরা পরমাণু থেকে বের হওয়া আলোর বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রা অ্যানালাইসিস করেন। বিশেষ করে হাইড্রোজেনের মতো সিম্পল অ্যাটমের জন্যে বোর মডেল কিন্তু দারুণ কাজ করে। এই মডেল দিয়ে ক্যালকুলেট করা যায় যে একটা ইলেকট্রনকে তার গ্রাউন্ড স্টেট বা স্বাভাবিক অবস্থা থেকে বের করে ইনফিনিটি বা অসীম দূরত্বে পাঠাতে, মানে অ্যাটমের আকর্ষণ থেকে পুরোপুরি ফ্রি করে দিতে ঠিক কতটা শক্তি লাগবে। এছাড়া রাইটবার্গ ইকুয়েশন ব্যবহার করেও আলোর বর্ণালী দেখেও এই একই ভ্যালু বের করা সম্ভব। বেশ, তো থিওরি নিয়ে কথা হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখি। কিছু রিয়েল লাইফ উদাহরণ দেখলেই এই ফর্মুলাগুলো ব্যবহার করে কিভাবে মান বের করা হয় সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমাদের প্রথম উদাহরণ হিসেবে আমরা নেব কেমিস্ট্রির সবচেয়ে সরল আর বেসিক অ্যাটম, মানে হাইড্রোজেনকে। চলুন বোর মডেলের সূত্র ব্যবহার করে দেখা যাক এর ওই একটা মাত্র ইলেকট্রনকে বের করে আনতে ঠিক কতটা শক্তি লাগে। আর ক্যালকুলেশনটা করলেই যে ভ্যালুটা আসে সেটা হলো 13.6 ইলেকট্রন ভোল্ট। কেমিস্ট্রি আর ফিজিক্সের জগতে এটা একটা ক্লাসিক নাম্বার। কিলোজুল এককে যদি বলি তাহলে এর মানটা দাঁড়ায় প্রায় ১৩১২ কিলোজুল পার মোল। ঠিক এই পরিমাণ শক্তি পেলেই হাইড্রোজেন অ্যাটম তার একমাত্র ইলেকট্রনটাকে ছেড়ে দেয়। এবার একটা দ্বিতীয় উদাহরণ দেখা যাক। এইবার আমরা একটু আগে যে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপির ইকুয়েশনটা শিখলাম সেটা সরাসরি ব্যবহার করে দেখব। ধরুন আমরা একটা অজানা পরমাণুকে ২০ ইলেকট্রন ভোল্ট শক্তির একটা ফোটন দিয়ে হিট করলাম, আর এর ফলে যে ইলেকট্রনটা বেরিয়ে এলো তার কাইনেটিক এনার্জি মেপে পাওয়া গেল ৬ ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রশ্ন হলো, ওই পরমাণুটার আয়নীকরণ শক্তি কত ছিল? আমাদের ফর্মুলাটা তো মনেই আছে, তাই না?
আয়নীকরণ শক্তি সমান ফোটনের শক্তি মাইনাস ইলেকট্রনের গতিশক্তি। তার মানে ২০ থেকে ৬ বিয়োগ করলে আমরা পাচ্ছি ১৪ ইলেকট্রন ভোল্ট। দেখলেন তো দুটো জানা ইনফরমেশন থেকে কিভাবে সবচেয়ে দরকারি অজানা মানটা বের করে ফেলা গেল। ব্যাপারটা কিন্তু আসলেই বেশ সহজ। তাহলে আমরা এতক্ষণে জানলাম আয়নীকরণ শক্তি কি আর এটা কিভাবে মাপা হয়। কিন্তু এই সংখ্যার আসল মাহাত্ম্যটা কোথায়? এর আসল গুরুত্ব হল এই ভ্যালুটা একটা মৌলের কেমিক্যাল বিহেভিয়ার কেমন হবে তা প্রেডিক্ট করতে পারে। একদম সহজ করে বললে, যে মৌলের আয়নীকরণ শক্তি যত কম সে তত সহজে ইলেকট্রন ছেড়ে দিয়ে বিক্রিয়ায় অংশ নেয়, মানে সে তত বেশি রিঅ্যাক্টিভ। এইটুকু জানার পর এবার একটু ভাবুন তো, পিরিয়ডিক টেবিলের দিকে তাকালে কোন মৌলগুলোকে সবচেয়ে বেশি সক্রিয় বা রিঅ্যাক্টিভ বলে মনে হয়?